আমরা অসমোটিক প্রেসার পড়ছিলাম গত ক্লাসে। আজকে অসমোটিক প্রেসার থেকে দুটো অঙ্ক কষে দেখি। দেখো, এখানে অঙ্কগুলো আগে লিখে রাখা হয়েছে, বাংলায় লেখা হয়েছে, আমি ইংরেজিতে বলেও দিচ্ছি। 1 লিটার একটা জলীয় দ্রবণে 6 গ্রাম ইউরিয়া আর 9 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। 300 কেলভিন উষ্ণতায় ওই দ্রবণের অভিস্রবণ চাপ কত? 6 gram urea and 9 gram glucose dissolved in 1 liter of a solution. ঠিক আছে? The temperature is 300 Kelvin. What is the osmotic pressure of the solution? আবার বলছি, 1 liter of a solution contains 6 gram urea and 9 gram glucose. The temperature is 300 Kelvin. What is the osmotic pressure of the solution? আমরা অসমোটিক প্রেসারের যে সূত্র, সেখান থেকে দুটো ফর্মুলা পেয়েছিলাম, তোমাদের মনে থাকতে পারে। একটা ছিল পাই ইকুয়াল টু সিকেটি, আর একটা ছিল পাই ভি ইকুয়াল টু এনকেটি। পাইটা ছিল অসমোটিক প্রেসার, সি কনসেন্ট্রেশন, কে কনস্ট্যান্ট, এবং কে এর মান তো আমরা জানি যে 0.082 লিটার অ্যাটমসফিয়ার। টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। এখানে ভি হচ্ছে ভলিউম। অ্যাকচুয়ালি এটার থেকেই এটা এসছে। সি সমান এন বাই ভি বসানো হয়েছে। এন হচ্ছে নাম্বার অফ মোল, আর ভি হচ্ছে ভলিউম। এন হচ্ছে নাম্বার অফ মোল আর ভি হচ্ছে গিয়ে ভলিউম। ঠিক আছে? এইটা বসালে, সি এর জায়গায় এন বাই ভি বসালে এটা চলে আসে। আমরা এই ফর্মুলাটা ধরে অঙ্কটা করছি। এখন দেখো, এখানে দুটো সলিউট আছে, কি একটা ইউরিয়া, একটা গ্লুকোজ। এখন 6 গ্রাম ইউরিয়া সমান 6/60 মোল ইউরিয়া। ইউরিয়ার মলিকুলার ওয়েট হচ্ছে 60। ইউরিয়ার ফর্মুলা কি? ইউরিয়ার মলিকুলার ফর্মুলা হচ্ছে CO NH2 ঠিক আছে? তাহলে 60 হচ্ছে মলিকুলার ওয়েট। তাহলে 6 গ্রাম ইউরিয়া সমান 660 মোল ইউরিয়া, তার মানে 1/10 মোল ইউরিয়া। নয় গ্রাম গ্লুকোজ মানে কত মোল গ্লুকোজ? 9 গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে 9 বাই, গ্লুকোজের মলিকুলার ওয়েট হচ্ছে 180, এত মোল গ্লুকোজ। তাহলে 1/20 মোল গ্লুকোজ। ঠিক কিনা? তাহলে দুটো সলিউট আছে, একটা আছে 1/10 মোল ইউরিয়া আর গ্লুকোজ আছে 1/20 মোল। তাহলে দুটোকে যদি আমরা যোগ দিই, তাহলে টোটাল মোলটা কত? তাহলে টোটাল নাম্বার অফ মোল কত হবে? টোটাল নাম্বার অফ মোল সমান হচ্ছে 1/10 প্লাস 1/20। তিনের 20, তাই না? টোটাল মোল হচ্ছে 3/20। তাহলে n ইকুয়াল টু 3/20। n এর ভ্যালু হলো 3/20। এবার ফর্মুলাটা আমার কি? ফর্মুলা হচ্ছে পাই ভি ইকুয়াল টু এন কেটি। পাই ভি ইকুয়াল টু এন কেটি, এটা ফর্মুলা। এখান থেকে আমরা পাচ্ছি পাই সমান কি?
এন কেটি বাই ভি। এবার ভ্যালুগুলো তুমি বসাও। এন এর ভ্যালু কত? 3/20। কে কত? 300 কেলভিন, সরি, কে হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, টি কত? 300 কেলভিন, আর ভি হচ্ছে 1 লিটার। এইটা লিটার অ্যাটমসফিয়ারে আছে, তাই ভি কে ভলিউমে বসাবো। এই ক্যালকুলেশন করলে তুমি পায়ের মানটা পেয়ে যাবে। কি ইউনিটে পাবে? অ্যাটমসফিয়ার ইউনিটে পাবে। ঠিক আছে, তাহলে এইটা একটা গেল। আর একটা অঙ্ক দিয়েছি, দেখো নিচে। এটাকে বলছে যে, এটা বাংলায় লেখা আছে, ইউরিয়া দ্রবণের প্রতি লিটারে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে দ্রবণটি প্রতি লিটারে 10 গ্রাম গ্লুকোজ আছে এমন দ্রবণের সাথে সম অভিস্রাবীয় হয়। সম অভিস্রাবীয় শব্দটার মানে কি? মানে না, ইংরেজি কি? আইসোটনিক। কাকে বলে? যদি দুটো সলিউশনে অসমোটিক প্রেসার সমান হয়। তাহলে এখানে দুটো সলিউশন আছে, একটা ইউরিয়া সলিউশন আর একটা গ্লুকোজ সলিউশন। গ্লুকোজ সলিউশনের প্রতি লিটারে 10 গ্রাম গ্লুকোজ আছে, তার একটা পার্টিকুলার অসমোটিক প্রেসার আছে। বলছে ইউরিয়া সলিউশনে প্রতি লিটারে কত গ্রাম ইউরিয়া থাকলে, ইউরিয়া সলিউশনের প্রতি লিটারে কত গ্রাম ইউরিয়া থাকলে ইউরিয়া সলিউশনটা গ্লুকোজ সলিউশনের সাথে আইসোটনিক হবে। ঠিক আছে, আমরা বের করি। প্রথমে ধরো গ্লুকোজ সলিউশন। ফর গ্লুকোজ সলিউশন, for glucose solution, গ্লুকোজ দ্রবণের ক্ষেত্রে আমরা জানি পাই গ্লুকোজ, পাই ভি ইকুয়াল টু এনকেটি। এবার এন সমান কি? ডব্লিউ বাই এম। গ্যাসের অঙ্ক তোমরা করেছো 11 ক্লাসে, খেয়াল করে দেখো। তাহলে পাই গ্লুকোজ মানে কত? এটা হচ্ছে আমরা এম গ্লুকোজ, গ্লুকোজের মলিকুলার ওয়েট, সমান হচ্ছে ডব্লিউ কে টি বাই এম ভি। ঠিক আছে, ডব্লিউ কত? দেখো 10 গ্রাম, তাই না? 10 ইন্টু 0.082। টি কে টি এর জায়গাতে রেখে দাও, টি কত বলা নেই তো। এম গ্লুকোজ আমরা জানি মলিকুলার ওয়েট হচ্ছে 180 আর ভি হচ্ছে 1 লিটার। একই রকম ভাবে পাই ইউরিয়া সমান কি হবে? এন ইউরিয়া ইন্টু কেটি বাই ভি। এন সমান কি? ডব্লিউ বাই এম। তাহলে এমটা নিচে চলে আসবে, এম ইউরিয়া ইন্টু ভি, আর উপরে থাকলো কেটি। ডব্লিউ এর ভ্যালুটা আমরা জানি না, এই ভ্যালুটাই আমাকে বার করতে হবে। সমান ডব্লিউ কে 0.082, টি টি এর মতো থাক, এম ইউরিয়া, ইউরিয়ার মলিকুলার ওয়েট 60 ইন্টু ভি মানে হচ্ছে 1 লিটার। এবার সলিউশন দুটো আইসোটনিক, মানে পাই ইউরিয়াও যা পাই গ্লুকোজও তাই। দুটো দ্রবণ হচ্ছে পরস্পরের সাথে আইসোটনিক। পাই ইউরিয়া মানেও যা,
পাই ইউরিয়া ইকুয়াল টু পাই গ্লুকোজ। তাহলে বাঁ দিক দুটো সমান, তাহলে ডান দিক দুটো সমান হবে। দেয়ারফর 10 into 0.082 into T by 180 into 1 equal to W into 0.082 into T by 7। ঠিক আছে, এবার যেগুলো যেগুলো কেটে যাওয়ার সেগুলো কেটে দাও। 0.082 টি কেটে গেল, 60 180 কেটে গিয়ে থাকলো 3। তাহলে ডব্লিউ এর ভ্যালু কত বেরোলো? 10 ডিভাইডেড বাই 3। হলো। তো এই ধরনের অঙ্ক তোমাকে করতে হতে পারে, আরো ভিন্ন ভিন্ন অঙ্ক, তবে সবই প্রায় ফর্মুলা বেসড অঙ্ক থাকে। ঠিক আছে, এইবার আমরা যে যে জায়গাটা পড়ব সেটাকে বলছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি abnormal colligative property। কলিগেটিভ প্রপার্টি জিনিসটা কি আমরা আগেই আলোচনা করেছি, বারবার ডিসকাস করেছি যে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে ডাইলিউট সলিউশনের সেই প্রপার্টিগুলো যেগুলো ডাইলিউট সলিউশনে উপস্থিত সলিউট পার্টিকেলের নাম্বারের ওপর ডিপেন্ড করে, যে কতগুলো সলিউট পার্টিকেল আছে তার কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে না। এখন ধরো তুমি এলিভেশন সলিউট কলিগেটিভ প্রপার্টি 4টে আছে, আমরা জানি কি কি 4টে। একটা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, একটা হচ্ছে তোমার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, একটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, একটা অসমোটিক প্রেশার। এখন ধরো তুমি 1 মোলার গ্লুকোজ, একটা গ্লুকোজ সলিউশন, 1 মোলার গ্লুকোজ সলিউশন, 1 মোলার গ্লুকোজ, 1 মোলার গ্লুকোজ সলিউশন, আর 1 মোলার NaCl সলিউশন। দুটোরই তুমি 1 লিটার করে নিলে, 1 মোলার একটা গ্লুকোজ দ্রবণ নিলে আর 1 মোলার একটা NaCl দ্রবণ নিলে, দুটো কতটা করে নিলে? দুটোই তুমি 1 লিটার করে নিলে। দেখা যাবে কি জানো, 1 মোলার মানে কি 1 গ্রাম মলিকুল বা 1 মোল আছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল দিয়েছো, গ্লুকোজেরও অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল দিয়েছো, NaCl এরও অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল দিয়েছো। তাহলে কলিগেটিভ প্রপার্টির ডেফিনেশন অনুযায়ী এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট যদি আমরা মাপি, তাহলে গ্লুকোজের ক্ষেত্রে যতখানি এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হওয়া উচিত, সাধারণ জল ফোটে 100 ডিগ্রিতে, আমি 1 মোল গ্লুকোজ দিয়ে দিলাম, ধরা যাক 101 ডিগ্রিতে সেটা ফুটবে। 1 মোল NaCl দিলেও 101 ডিগ্রিতে ফোটা উচিত, কারণ দুটো ক্ষেত্রে আমি অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো নাম্বার অফ সলিউট পার্টিকেল যোগ করেছি। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখব, যদি গ্লুকোজ 101 ডিগ্রিতে বয়েল করে, বুঝেছো, 101 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করে, তাহলে NaCl 102 ডিগ্রিতে বয়েল করবে, অথচ দুটোই আমি 1 মোলার করে দিয়েছি। দুটোই আমি 1 মোলার করে দিয়েছি। কেন এরকম হবে? এটার কারণ হচ্ছে এটা যে গ্লুকোজকে তুমি যখন জলে দাও, গ্লুকোজ মলিকুলগুলো জলের মধ্যে ডিসোসিয়েট করে, আনডিসোসিয়েটেড অবস্থায় থেকে যায়। কিন্তু NaCl কে তুমি যখন জলে দেবে, সমস্ত NaCl সেখানে ডিকম্পোজ করে Na+ এবং Cl- আয়ন তৈরি করবে। ঠিক আছে, তাহলে তুমি 1 মোল
NaCl দিলে, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ NaCl দিলে, কিন্তু প্রতিটা NaCl মলিকুল ভেঙে দুটো করে আয়ন দিয়ে দিল। তাহলে তুমি অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল দিলে সেটা এফেক্ট করলো 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের। তুমি ভাবলে আমি 6.023 ইন্টু 10⁻23টা NaCl মলিকুল ওর মধ্যে রেখেছি, কিন্তু সেটা ভেঙে চুরে এমন অবস্থা নিয়েছে যে নাম্বার অফ পার্টিকেল, এখানে আর মলিকুল বলবো না কারণ এটা তো আর মলিকুল নেই, এটা তো আয়ন হয়ে গেছে, নাম্বার অফ সলিউট পার্টিকেল দ্বিগুণ হয়ে গেছে। তার ফলে আর তুমি থিওরিতে অঙ্ক কষে আর মেলাতে পারবে না। যতই এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ফর্মুলায় ফেলে তুমি অঙ্ক কষার চেষ্টা করে দেখাও যে কতটা বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে, সেটা কিছুতেই মিলবে না। কেন মিলবে না? না, সলিউট এখানে ডিকম্পোজ করে গেছে। অনেক ক্ষেত্রে সলিউটগুলো অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে। তুমি যদি ফর্মিক অ্যাসিড নাও, ধরো বেঞ্জিন, সলভেন্ট হচ্ছে বেঞ্জিন, তার মধ্যে তুমি ফর্মিক অ্যাসিড নিয়েছো অ্যাজ এ সলিউট। ফর্মিক অ্যাসিড কি করে? বেঞ্জিনের মধ্যে যখন থাকে তখন সে ডাইমার তৈরি করে ফেলে। ফর্মিক অ্যাসিড মলিকুলগুলো বেঞ্জিনের মধ্যে গিয়ে কি তৈরি করে ফেলে? ডাইমার, অর্থাৎ দুটো মলিকুল, দেখো এখানে একটা হাইড্রোজেন বন্ড করেছে, এখানে একটা হাইড্রোজেন বন্ড করেছে, করার ফলে দুটো মলিকুল বাঁধা পড়ে গেছে এক জায়গাতে। বাইরে থেকে তুমি আলাদাই করতে পারবে না, বাইরে থেকে আলাদা করাই যাবে না। মলিকুলার ওয়েট বের করতে গেলে দ্বিগুণ বেরিয়ে যাবে। ফর্মিক অ্যাসিডের মলিকুলার ওয়েট 46, বেরোয় তোমার 92, তার কারণ সে ডাইমার অবস্থায় থাকে। এতে সমস্যা নেই, তুমি 1 মোল ফর্মিক অ্যাসিড দিয়েছো, কিন্তু দুটো করে ফর্মিক অ্যাসিড জোড়া বেঁধে গিয়েছে, গিয়ে একটার মতো আচরণ করছে। তাহলে এফেক্টিভ পার্টিকেল কিন্তু হয়ে গেল 1/2 মোল ফর্মিক অ্যাসিড। নাম্বার অফ সলিউট পার্টিকেল কমে গেল। কমে গেলেই তখন আর তুমি সাধারণ সূত্র দিয়ে ওদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, কোনটা কতটা হবে, কিছুই মেলাতে পারবে না। বোঝা যাচ্ছে কথাটা? তো এগুলোকে বলি আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আমরা যখন পড়েছিলাম রাউল্টের সূত্র, আমরা যখন পড়েছিলাম ভ্যান টফের সূত্র, তখন প্রতি পদক্ষেপে আমরা দুটো করে রেস্ট্রিকশন বলতাম। কি কি রেস্ট্রিকশন ছিল? সলিউশন মাস্ট বি ভেরি ডাইলিউট ইন নেচার, এটা হচ্ছে 1 নম্বর রেস্ট্রিকশন। সেকেন্ড রেস্ট্রিকশনটা কি ছিল? সেকেন্ড রেস্ট্রিকশন ছিল যে সলিউট মাস্ট বি নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইটিক। ইলেকট্রোলাইটিক হলে কি হবে? ডিকম্পোজ করবে NaCl এর মতো, তাই NaCl এর মতো ডিকম্পোজ করলে হবে না, এবং নন অ্যাসোসিয়েটেড অবস্থায় সলিউশনের মধ্যে থাকতে হবে। বোঝা যাচ্ছে কথাটা? কারণ ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হলে নাম্বার অফ সলিউট পার্টিকেলের হেরফের হয়ে যায়, এবং কলিগেটিভ প্রপার্টির যে ফর্মুলা আমাদের আছে সেই ফর্মুলা অনুযায়ী সে আর রেজাল্ট দিতে চায় না। তো ভ্যান টপ করলেন কি জানো? একটা উপায় বার করলেন, বললেন ঠিক আছে, অ্যাসোসিয়েশন এবং ডিসোসিয়েশন যাদের হয় তাদের ক্ষেত্রে ওই ফর্মুলাটার মধ্যে একটু এদিক ওদিক করে নিয়ে একটা ব্যবস্থা করা যেতে পারে। কিরকম? আমি দেখাই। ভ্যান টপ মূলত অসমোটিক প্রেসারে তার ফর্মুলা আছে। ভ্যান টপ বললেন যে সাধারণভাবে ফর্মুলাটা কি? পাই ইকুয়াল টু সিকেট। আমরা ফর্মুলা দেখে কেটে দিয়ে অঙ্ক করেছি। থিওরিটিক্যাল, আমি এখানে একটা থিও লিখে রাখলাম। থিওরিটিক্যাল মানে কি? তাত্ত্বিক মান, অর্থাৎ ওনার দেওয়া ফর্মুলা অনুযায়ী। এই ফর্মুলায় বসে আমরা অঙ্ক কষেছি বা অনেক এক্সপেরিমেন্ট করতে পারি যদি সলিউটটা নন ভোলাটাইল, নন অ্যাসোসিয়েটেড এবং নন ডিসোসিয়েটেড অবস্থায় থাকে। এবার NaCl এর ক্ষেত্রে বা ফর্মিক অ্যাসিডকে বেঞ্জিনে ডিসলভ করলে পরে যে পাই ভ্যালু পাবো সেই পাই ভ্যালুদের সাথে মিলবে না। সেটা উনি বলছেন তাহলে ওটাকে ধরে নাও পাই প্র্যাকটিক্যাল। এটা তো থিওরিটিক্যাল, ফর্মুলা দিয়ে তুমি হিসাব করছো। আর পাই প্র্যাকটিক্যাল সে সিকেটির সাথে সমান হচ্ছে না, ইট ডাজ নট ইকুয়াল টু সিকেট, এই ভ্যালুটার সাথে সমান হচ্ছে না। এই তো ব্যাপার, ভেঙে যাওয়ার জন্যই হোক, জোড়া লাগার জন্যই হোক, এই সিকেটির সাথে সমান হচ্ছে না। তাহলে উনি বললেন ঠিক আছে, নট ইকুয়াল টু আছে তো কি আছে, তুমি একটা আই লাগিয়ে দাও ওর আগে।
তাহলে পাই সমান আই ইন্টু সিকেটি, আই দিয়ে আমি গুণ করে মিলিয়ে দেবো দুটোকে। এই আইটাকে বলা হলো, দিস আই ইজ কল্ড ভ্যান্ট অফ ফ্যাক্টর। এই আইকে বলা হলো ভ্যান্ট অফ ধ্রুবক। This I is called vent of factor. And what is vent of factor? এটা যদি কেউ প্রশ্ন করে, দুভাবে উত্তর দিতে পারে। তার মানে দুটো ইকুয়েশনকে 1 আর 2 নাম দিলাম। এবার যদি তুমি 2 কে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কি পাবে? পাই প্র্যাকটিক্যাল বাই পাই থিওরিটিক্যাল। আর ডান দিকেরটা ভাগ হলে সিকেটি সিকেটি দুটোই কেটে যাবে। আমি সেখানে একটু লিখে দাও, পাই সিকেটি বাই শুধু সিকেটি, তার মানে আই। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন কি আমি বলব? ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে কলিগেটিভ প্রপার্টির পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের অনুপাত। ইট ইজ দ্য রেশিও of practical and theoretical values of colligative property. যদি সলিউটটা নন ভোলাটাইল, নন অ্যাসোসিয়েটেড, নন ডিসোসিয়েটেড হয়, এই রেশিওটা 1 হয়ে যাবে। পাইয়ের ভ্যালু কত হবে? 1 হবে, কারণ তখন পাই প্র্যাকটিক্যালও যায়, পাই থিওরিটিক্যালও যায়। কিন্তু অ্যাসোসিয়েটেড হলে বা ডিসোসিয়েটেড অবস্থায় থাকলে তখন কিন্তু আই তোমার এই রেশিওটা 1 হবে না, এর একটা ভ্যালু পাওয়া যাবে। সেই হিসাবে আয়েরও একটা ভ্যালু পাওয়া যাবে। এখন আয়ের মান কি করে বের করা যায় সেটা দেখাই। সলিউট which dissociates in solution, solute which dissociates in solution, যেমন ধরো NaCl, KNO3 এদের ক্ষেত্রে, অর্থাৎ কিনা যারা সলিউশনের মধ্যে ডিসোসিয়েট করে এবং আয়ন তৈরি করে, ইলেকট্রোলাইট যারা, তাদের ক্ষেত্রে একটা ফর্মুলা দিলেন ভ্যান ট্রপ। এই ফর্মুলাটা বের করা যায়, তোমাদের অত বের করতে দেয় না। আলফা ইকুয়াল টু I-1 ডিভাইডেড বাই N-1। এখানে আলফা কি? আলফা স্ট্যান্ডস ফর ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা। তোমরা পড়েছিলে আয়নিক ইকুইলিব্রিয়াম পড়তে গিয়ে 11 ক্লাসে, বাংলায় বলে বিয়োজন মাত্রা। আই তো তোমরা জানলে ভ্যান্ট অফ ফ্যাক্টর, ভ্যান্ট অফ ফ্যাক্টর এনটা কি? নাম্বার অফ আয়নস produced from one molecule. ঠিক আছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কি আমি আগে বলি। ধরো তুমি 100টা NaCl জলে দিয়েছো, 100টাই ভাঙবে। তাহলে 100টায় 100টা ভাঙে, তাহলে একের মধ্যে কতটা ভাঙে? একটাই ভাঙে। 100টায় যদি 100টা ভাঙে, তাহলে একে একটাই ভাঙে। আমরা বলবো NaCl এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন 1। অ্যাসিটিক অ্যাসিড জলে দিয়েছো, 100টার মধ্যে 30টা ভাঙলো, তাহলে একটার মধ্যে কটা ভাঙলো? 30/100। তুমি বলবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অ্যাসিটিক অ্যাসিডের 0.3। মানে অ্যাকচুয়াল ডেফিনেশন বলতে গেলে আমরা বলি দি ফ্র্যাকশন অফ ওয়ান মলিকুল dissociates in solution is called degree of dissociation. একটা অণুর যত ভগ্নাংশ জলের মধ্যে বিয়োজিত হয় সেটাই হচ্ছে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন।
যারা স্ট্রং ইলেকট্রোলাইট তাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন 1 হয়, না হলে 1-এর কাছাকাছি যদি 80% ভাঙে তাহলে 0.8, তবে ভ্যালুটা কখনোই 1-এর বেশি হয় না। আই তো ভ্যান্ট অফ ফ্যাক্টর বের করতে হবে, আর এন হচ্ছে একটা মলিকুল ভেঙে কতগুলো আয়ন তৈরি করে। ধরো CaCl2, CaCl2-র একটা মলিকুল ভাঙলে কটা আয়ন পাবে বলো তো? একটা ক্যালসিয়াম আয়ন আর দুটো ক্লোরাইড আয়ন, মানে টোটাল নাম্বার অফ আয়ন পাবে 3টে, এনের জায়গায় 3 বসাবে। ধরো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, এটা যদি ভাঙে তাহলে কিভাবে ভাঙবে? 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে কটা আয়ন তৈরি হলো? 5টা আয়ন তৈরি। এন এর ভ্যালু হলো 5। NaCl হলে কি হবে? এটা ভেঙে একটা Na প্লাস প্লাস একটা Cl মাইনাস, তাহলে n এর ভ্যালু কত পাবে? 2। ঠিক আছে, তাহলে n বোঝা গেল। n জিনিসটা কি বোঝা গেল? এইটাই যদি তুমি অ্যাসোসিয়েটেড সলিউট নাও, নাম্বার অফ সলিউট হুইচ অ্যাসোসিয়েটস ইন সলিউশন, সলিউট হুইচ associates in solution, একই রকম ফর্মুলা, আলফা ইকুয়াল টু I মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই n মাইনাস 1। এটা nটা হয়ে যাবে 1 বাই n। সব টার্মগুলো একই মিনিং বহন করে চলে। তো ন্যাচারালি এই ভ্যান্ট অফ ফ্যাক্টরকে কাজে লাগিয়েও অঙ্ক আসে। আমরা একটা দুটো অঙ্ক কষার চেষ্টা করে দেখি। একটা অঙ্ক এখানে লেখা আছে, দেখো, সবই বাংলায় লেখা হলো। 300 কেলভিন টেম্পারেচার K4Ap6, মানে পটাশিয়াম ফেরোসাইনাইডের একটা সলিউশন নিয়েছি, যে সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে 1/10 মোলার। ঠিক আছে, সিটা হচ্ছে 1/10 মোল। এবার পটাশিয়াম ফেরোসাইনাইড একটা ইলেকট্রোলাইট, it dissociates up to 50% in solution। হ্যাঁ, মানে খুব উইক নয়, আবার খুব স্ট্রং তাও নয়, মাঝামাঝি। এবার অসমোটিক প্রেসার বের করতে দিয়েছে। তো দেখো K4Fe6 কিভাবে ভাঙে আমরা দেখিয়েছি। কেন দেখাতে হলো? কারণ এখানে আই চলে আসবে, এটা ভাঙে তো আই আসবে, আর আই এর মান বের করতে গেলে তোমাকে এন এর মান জানতে হবে। এই যে আলফা সমান I মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1, তো আমি যদি n এর ভ্যালুটা না জানি তাহলে তো I এর মান বার করতে পারবো না। I এর মান না বার করতে পারলে পাই সমান I ইন্টু CKT, সেখানে তো বসাতে হবে পাই পেতে গেলে। সেজন্য n জানতে গেলে এটা কিভাবে ভাঙে। কটা আয়ন হচ্ছে দেখো, 4 আর 1 5, n এর ভ্যালু হচ্ছে 5। 50% ডিসোসিয়েট করে, তাহলে আলফা ভ্যালু হচ্ছে 0.5। তাহলে আলফা ইকুয়াল টু I মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। ঠিক আছে, এখানে আলফা জানো তুমি, n জানো, তাহলে I এর মানটা আমি বের করে নিলাম 3। এবার যেহেতু এটা নরমাল জায়গায় চলে গেছে, তাই ভ্যান্ট অফ ফ্যাক্টর ইউজ করতে হবে। পাই ইকুয়াল টু I ইন্টু CKT। সি এর মান তো বলে দেওয়া আছে 1/10 মোলার। ঠিক আছে, I 3 তুমি বের করে নিলে, কে এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, টি হচ্ছে 300, পায়ের মান বেরোবে 7.389। ইউনিট হবে অ্যাটমসফিয়ার। কেন অ্যাটমসফিয়ার ইউনিট হবে কেন? তার কারণ হচ্ছে তুমি কেটা লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছো, সেই জন্য প্রেশারের ইউনিটটাও অ্যাটমসফিয়ার ইউনিটে আসবে। ঠিক আছে, তো আজকে ক্লাসে এই পর্যন্ত আলোচনা। আবার পরের ক্লাসে আমরা আলোচনা করব, এবং সম্ভবত সেটাই আমাদের সলিউশন সংক্রান্ত শেষ ক্লাস হবে। ঠিক আছে।